আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের বাংলা সাহিত্যের 3 নিয়ে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো। বাংলা সাহিত্যের ইতিহাস 3 বিষয়টাকে কিন্তু অনেকে খুবই ভয়ের সাথে নেয়, আবার অনেকে কিন্তু সহজভাবে নেয়। আপনারা যদি সুন্দরভাবে বুঝিয়ে বলতে পারেন বা এটা যদি প্রথম থেকে কোন টপিকসগুলো আমাদের পড়তে হবে, এই টপিকসটা যদি আপনারা বেছে বেছে পড়তে পারেন তাহলে অবশ্যই এটা আপনাদের কাছে সহজ বলে মনে হবে। তাহলে আমরা কি করব, আমাদের এখানে বাংলা সাহিত্যের ইতিহাসে কিন্তু 5টা টপিকস আছে। প্রথমত উপন্যাস, দ্বিতীয়ত ছোট গল্প, তৃতীয়ত কবিতা এবং চতুর্থত হচ্ছে নাটক এবং প্রবন্ধ। 5টা বিষয়টাকে কিন্তু আপনাদেরকে খুব ইজিলি সহজভাবে নিতে হবে। প্রথমত আসি আমরা উপন্যাস বিষয়টিতে। উপন্যাসে আমাদের হাতে করা আমার জানা মতে 5 জন লেখকের বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। তাহলে লেখকগুলো কী কী আমরা প্রথমত বলে দিই। প্রথমত আছে কিন্তু শওকত ওসমান। শওকত ওসমানের 2-3টা আমাদের উপন্যাসের কথা বলা আছে এখানে। প্রথমত আছে জননী, এটা তার প্রথম উপন্যাস ছিল। তারপর আছে কি কৃতদাসের হাসি, এটা হচ্ছে তার দ্বিতীয় উপন্যাস, এটা হচ্ছে প্রতিকাশ্রয়ী একটি উপন্যাস। এরপর আসছে কি আমাদের সেলিনা হোসেন। সেলিনা হোসেনের সম্পর্কে আমরা যদি বলতে যাই তিনি লিখেছেন অনার্স চতুর্থ বিষয়ে কিন্তু ওনার একটা আমাদের উপন্যাস রয়েছে, সেটি হলো কাঁটাতারের প্রজাপতি। তাহলে এই জিনিসটা মাথায় রেখে ওনার সম্পর্কে আমরা যে উপন্যাসে পড়েছি তার একটা আমরা ধারণা কিন্তু এখানে পেয়ে গেছি অলরেডি। এরপর আসে কে জহির রায়হান। জহির রায়হান সম্পর্কে আমরা বেশ খুব সুন্দরভাবে কিন্তু বলতে পারি, তিনি হচ্ছে আমাদের 1000 বছর ধরে উপন্যাসটি কিন্তু আমাদেরকে তিনি খুব সুন্দরভাবে লিখে দিয়েছেন, যেটা আমাদের শিল্প সাহিত্যে কিন্তু অনেক বেশি জনপ্রিয়। এরপর আসে কে আখতারুজ্জামান ইলিয়াস। তারও কিন্তু আমাদের একটা চিলেকোঠার সেপাই আমাদের কিন্তু একটা উপন্যাস আছে। তাহলে আমরা ওখান থেকে কিন্তু ওনার ধারণাটা আমরা নিতে পারি। এরপর আসে আমাদের সৈয়দ ওয়ালিউল্লাহ। তাহলে সৈয়দ ওয়ালিউল্লাহর আমাদের কে আছে, আমাদের কাছে আছে সৈয়দ ওয়ালিউল্লাহর ছোটো গল্প। তাহলে ছোটো গল্প পড়লে কিন্তু আমরা এখানে সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে যা যা আছে সবগুলো কিন্তু আমরা খুব ইজিলি আমরা বুঝে ফেলতে পারবো। তার মধ্যে উল্লেখযোগ্য হলো নয়নচড়া গল্পটি। ছোটো গল্পটি কিন্তু এইটা নিয়ে কিন্তু আমাদের গ বিভাগ খ বিভাগে প্রশ্ন থাকে সবসময়। তাহলে আমাদের গেল উপন্যাস পর্বটা। উপন্যাসের পরে আমাদের কী ছিল, ছোট গল্প। ছোট গল্পের মধ্যে আছে প্রথমেই কিন্তু আমরা সৈয়দ ওয়ালিউল্লাহকে পাই। এখানে কিন্তু উপন্যাসে কিন্তু সৈয়দ ওয়ালিউল্লাহর আমরা লাল সালু উপন্যাস সম্পর্কে জানতে পারি, আর ওখানে হচ্ছে আমাদের চাঁদের অমাবস্যা সম্পর্কে কিন্তু প্রশ্ন আসতে পারে। তাহলে দেখেন এই টপিকসটি কিন্তু একেবারেই আমাদের সাথে মিলে গেল। তাহলে ছোটো গল্প সম্পর্কে আমরা এখানেও সৈয়দ ওয়ালিউল্লাহ সম্পর্কে পড়ব, আবার ওখানেও আমরা উপন্যাসের মধ্যেও কিন্তু আমরা সৈয়দ ওয়ালিউল্লাহকে পাচ্ছি। তাহলে এই টপিক্সটা একটা হয়ে গেল। এরপর আমরা পাচ্ছি কি হাসান আজিজুল হক। হাসান আজিজুল হকের কিন্তু আমরা 3rd ইয়ারে একটা ছোটো গল্প পড়ে আসছি। তাহলে কি দেখা যায় ওখানে হচ্ছে আমাদের টপিক্স আছে কি আত্মজা ও একটি করবী গাছ, এটা ছিল আমাদের 3rd ইয়ারের মধ্যে। তাহলে ওটা 3rd ইয়ারের আমরা যেহেতু ওটা পড়ে আসছি, একটা বছর আমরা গ্যাপ শেষ করে আসছি, তাহলে সেটা আমাদের কাছে অবশ্যই মাথায় থাকার কথা, এই সম্পর্কে আমাদের কিছুটা ধারণা তো থাকার কথা। তাহলে এটা আমাদেরকে গেল। এরপর আসে শামসুদ্দিন আবুল কালাম। শামসুদ্দিন আবুল কালামের একটা প্রশ্ন আমাদের আসতে পারে, এটা হচ্ছে এই ছোটো গল্পটার নাম হচ্ছে পথজানানাই। পথজানানাই গল্প, এটার মধ্যে কিন্তু এই গল্পটার মধ্যে আমরা পড়লেই জাস্ট আমরা বুঝতে পারবো এটা খুব সহজ একটা গল্প। তো এই অনেকের কিন্তু এগুলো আমাদের সিলেবাসে না থাকার কারণে অনেকে এগুলো পড়তে চায় না বা বুঝতে চায় না। এগুলো আসলে নিজে থেকেই আগে থেকে প্রিপারেশন নেওয়া উচিত। যে সম্পর্কগুলো আমাদের এখানে উঠে আসতেছে এই সম্পর্কে কিন্তু আমাদের আগে থেকে প্রিপারেশনটা নেওয়া উচিত, এই গল্পগুলো পড়ে ফেলা উচিত। তাহলে যদি আপনারা এখন পরীক্ষার আগে যদি পড়তে পারতেছেন না, তাহলে গুগলে চার্জ দিয়ে দেখবেন, এক মুহূর্তে কিন্তু আপনারা মূল ভাবটা দেখে ফেলতে পারবেন। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে পথজানানাই গল্পের মধ্যে কোন গ্রাম নিয়ে কথা বলা হয়েছে, তাহলে সেখানে আমাদের মাউলতলা গ্রাম নিয়ে কথা বলা হয়েছে এবং এখানকার কেন্দ্রীয় চরিত্রটা আসে, সেটার নাম হচ্ছে জোনাব আলী। এখানে রাস্তা নিয়ে মাউলতলা গ্রামের মধ্যে একটা রাস্তা নিয়ে কথা বলা হয়েছে, এই শহরের সাথে সেই গ্রামটার যোগাযোগ স্থাপনের জন্য, তাহলে উন্নতভাবে যোগাযোগ বৃদ্ধি করার জন্য একটা রাস্তার কথা বলা হয়েছে। এই ব্রিজটা তৈরির মাধ্যমে কিন্তু এখানে সম্পূর্ণ কাহিনীটা তৈরি হয়েছে। এরপর আমাদের কাছে আসে
লেখক আবু জাফর শামসুদ্দিন, ওনার একটি আমাদের এখানে ছোট গল্প দেখতে পাই, কলিমদ্দি দফাদার। এটা মুক্তিযুদ্ধের সময় কলিমদ্দি দফাদার মানে কি আমাদের গ্রাম ইয়াতে যারা আনসার বা দফাদার আছে ওদেরকে কিন্তু এটা বোঝানো হয়। তাহলে ওখানে ছিল কি নামের মধ্যেই কিন্তু আমাদের সেই কেন্দ্রীয় চরিত্রটা আমরা উঠে আসতেছে এখানে, তাহলে এটা আমরা বুঝতে পারতেছি সেখানে ছিল কলিমদ্দি, উনি ছিল একজন দফাদার। তা উনি কীভাবে ক্রমে মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে মুক্তি বাহিনীর সাথে লুকিয়ে কীভাবে মুক্তিবাহিনীকে সাহায্য করেছিল পাক খানাদের বাহিনীর বিরুদ্ধে, এই জিনিসটাই ওখানে ওই গল্পটার মধ্যে উঠে এসেছে। এরপর আসে সর্দার জয়নুদ্দিন, ওনার একটা বিখ্যাত ছোট গল্প হলো নয়ানঢুলি। এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই, তাহলে তার লেখনীতে মনে রাখতে হবে মানবিক মূল্যবোধের অবক্ষয় ফুটে উঠেছে। তাহলে আমাদের ছোট গল্পের মধ্যে এই কয়েকজন লেখক ছিল, এই কয়েকজনের সম্পর্কে আমরা যদি জানতে পারি তাহলে আমরা অবশ্যই ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্নের উত্তর খুব সহজেই দিয়ে দিতে পারবো। এরপর আসে আমাদের কাছে কবিতার মধ্যে আমাদের প্রথমে আসে আহসান হাবিবের আমরা রাত্রি শেষ কাব্যটা কিন্তু আমাদের আছে, তাহলে ওখান থেকে আমরা কিছুটা ধারণা পাই। তারপর এখানে আমরা কিছুটা পড়তে পারি আহসান হাবিবের কবি মানুষ সম্পর্কে। যে প্রশ্নগুলো বারবার রিপিট হয়েছে সেই প্রশ্নগুলো একটু আমরা ভালোভাবে দেখব, তাহলে আমরা বুঝতে পারবো কোন টপিক্সটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এরপর আসে আমাদের সিকান্দার আবু জাফর, ওনার সম্পর্কে কিছু কথা আমাদের জানতে হবে অবশ্যই। তিনি ছিলেন সমকাল পত্রিকার সম্পাদক এবং সেজন্য তিনি খুব পরিচিত ছিলেন। এরপর আসে ওনার প্রথম কবিতা কাব্যগ্রন্থ, এটার নাম হচ্ছে প্রসন্ন প্রহর। এরপর আসে আমাদের কাছে শামসুর রহমানের কিন্তু আমাদের বন্দি শিবির থেকে একটি কাব্যগ্রন্থ আছে অলরেডি, তাহলে সেটা সম্পর্কে আমাদের খুব সুন্দরভাবে কিন্তু আমরা জানতে পারি। এখানে প্রথমত আমাদের শামসুর রহমানের জন্মমৃত্যু সালটা জানতে হবে, 1929 থেকে 1971 সাল ওনার কিন্তু জন্মমৃত্যু সাল। তাহলে এখানে আসছে বন্দি শিবির থেকে আমাদের তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা বা স্বাধীনতা তুমি, এই কাব্য দুইটা কিন্তু, এই কবিতা দুইটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। এগুলো আমরা যদি মাথা খাটিয়ে যদি লিখতে চাই তাহলে অবশ্যই আমাদের বন্দি শিবির থেকে যতগুলো কবিতা আছে আমি মনে করি ওখান থেকে আপনারা এই বন্দি শিবির সম্পর্কে বা শামসুর রহমান সম্পর্কে যে প্রশ্নগুলো আসবে ওই কবিতাগুলো যদি আপনারা ভালোভাবে পড়ে ফেলতে পারেন তাহলে আপনারা এই প্রশ্নগুলো লিখতে আপনাদের থেকে 2 মিনিটও মানে চিন্তা করতে হবে না, আপনারা খুব সুন্দরভাবে এর আনসারটা দিয়ে আসতে পারবেন। তাহলে এখানে আমাদের কিন্তু এই কয়েকজন লেখক সম্বন্ধে এছাড়া আছে আমাদের ফরুক আহমদের তো আমাদের সাত সাগরের মাঝে আছে, তাহলে ওখানেও আমাদের ফরুক আহমদ সম্পর্কে যদি কোনো কবিতা আসে বা কোনো প্রশ্ন আসে কবিতার মধ্য দিয়ে, তাহলে আমরা সেখান থেকে আমরা বিভিন্ন কবিতার আমরা উচ্চারণ বা উক্তিগুলো ইউজ করতে পারি, সেখানে আমরা প্রশ্নটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে লিখতে পারি। আর আরেকটা প্রশ্ন আছে আমাদের প্রত্যেক ক্ষেত্রে কিন্তু এটা যেহেতু আমাদের 1947 পরবর্তী সময়ের উল্লেখ করা হয়েছে বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে, তাহলে আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে প্রত্যেকটা টপিক্সের মধ্যে কিন্তু মুক্তিযুদ্ধের পরে কোন কবিতা বা উপন্যাস বা নাটক এই সম্বন্ধীয় আমাদের তথ্য আসতে পারে। তাহলে আমরা ওখানে লিখতে গিয়ে কি হবে, আমাদের আরেকটা বিষয় আপনাদেরকে বলি, মুক্তিযুদ্ধ পরবর্তী যদি কোনো গল্প বা কবিতা সম্পর্কে আপনাদেরকে জিজ্ঞেস করে তাহলে আমাদের কিন্তু মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্য কিন্তু একটা বিষয় আছে যেখানে আমাদের কবিতা সম্পর্কেও অনেকগুলো আমাদের প্রায় ওখানে 7-8টা কবিতা আছে। ওই কবিতাগুলো যদি আমরা মুখস্থ করতে পারি তাহলে ওখানকার লেখকগুলো সম্পর্কে আমরা প্রায় 7-8টা লেখক সম্পর্কে আমরা ইজিলি ধারণা নিয়ে নিতে পারি। যেমন আছে প্রথমত শামসুর রহমান, মুক্তিযুদ্ধভিত্তিক সাহিত্যের কথা বলতেছি। প্রথম শামসুর রহমানের একটা কবিতা আছে তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা। এরপর আছে হাসান হাফিজুর রহমানের এখন সকল শব্দই। তারপরে আছে কি নির্মলেন্দু গুণের আগ্নেয়াস্ত্র। তারপর আছে আমাদের সৈয়দ শামসুল হকের আর কত রক্তের দরকার হবে। তারপর আছে বাতাসে লাশের গন্ধ। তারপর আছে আমাদের বাঙালির জন্মতিথি, এটা হচ্ছে মোহাম্মদ নুরুল হুদা। তাহলে এই গল্পগুলো আমরা খুব সুন্দরভাবে কিন্তু লিখে দিতে পারি। আর তেমনই ছোট গল্পগুলো সম্পর্কে যদি আসে, মুক্তিযুদ্ধভিত্তিক ছোট গল্প সম্পর্কে যদি আমাদেরকে লিখতে বলে তাহলে আমরা ইজিলি ওখানকার গল্প সম্পর্কে আমরা লিখে দিতে পারি খুব সুন্দরভাবে। যেমন শাহরিয়ার কবিরের আমাদের আছে কি 71-এর যিশু, তাই না? খুব সুন্দর একটা টপিকস। এগুলো কিন্তু আসলে বুদ্ধি খাটিয়ে যদি আপনারা লিখতে পারেন তাহলে অবশ্যই পরীক্ষার খাতায় আপনারা
ফুলফিল মার্কস তুলে আসতে পারবেন। এরপর আমরা কবিতার মধ্যে চলে আসি। না, আমরা কবিতাটা কিন্তু শেষ করে ফেলেছি, এখন আমরা আসবো নাটকের মধ্যে। নাটকের মধ্যে প্রথমত এখানে আমাদের বিভিন্ন বিষয় আছে। সৈয়দ শামসুল হকের কিন্তু আমাদের একটা নাটক আছে অলরেডি, নুরুদ্দিনের সারা জীবন, সেটা সম্পর্কে আমাদের কিছুটা প্রশ্ন আসতে পারে, আবার নাও আসতে পারে। এরপর ওনার কিন্তু যেটা আমাদের কি বলে যে পড়ার বিষয়, সেটা হচ্ছে কি পায়ের আওয়াজ পাওয়া যায়। এটা নিয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। তো এরপরে তাহলে আমরা ওখান থেকে একটু পায়ের আওয়াজ পাওয়া যায় সম্পর্কে কিছুটা ধারণা নিয়ে নিব। এরপর আসে নুরুল মোমেন সম্পর্কে। নাট্যকার নুরুল মোমেন সম্পর্কে আছে প্রথমত নেমেসিস গল্প। তাহলে নেমেসিস নাটক এখানে নেমেসিস অর্থ কি বোঝায়? নেমেসিস হচ্ছে গ্রিক প্রতিহিংসার দেবী। এখানে আমাদের গল্পটা আমাদের নাটকটা বুঝে ফেলতে হবে। এখানের নায়ক চরিত্র ছিল হচ্ছে একজন গরিব শিক্ষক, তার নাম ছিল সুরজিৎ নন্দী, এবং সে একটা ধনাঢ্য মেয়েকে ভালোবেসেছিল। তার নাম ছিল সুলতা এবং তার পিতার নাম ছিল নৃপেন। তিনি শর্ত সাপেক্ষে কিন্তু এখানে সুরজিৎ নন্দীর সাথে বিবাহ দিয়েছিল মেয়েকে। 3 মাসের মধ্যে সে যেন লক্ষ টাকা ইনকাম করে তার কাছে আসে, না হলে তার বিয়েটা নিষিদ্ধ হয়ে যাবে। তো এইটুকুই ধারণা আমরা যদি কিছুটা নিতে পারি, তাহলে কিন্তু আমরা তার উত্তরটা খুব সুন্দরভাবে দিতে পারব। এরপর একজন উল্লেখযোগ্য নাট্যকার ছিলেন সেলিম আল দীন। এটা ওনার আমরা কীভাবে মনে রাখবো? তিনি হচ্ছে দ্বৈতবাদী শিল্প তত্ত্বের জন্য পরিচিত। তার নাটকের মধ্যে দ্বৈতবাদ শিল্পটা উঠে এসেছিল, প্রকাশিত হয়েছিল। এরপর আসে উনি প্রথম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগটা চালু করেছিল ওনার নেতৃত্বে। এই কয়েকটা বিষয় আমাদের তো অবশ্যই জানতে হবে। এরপর আসে আমাদের বিখ্যাত একজন নাট্যকার, তিনি হচ্ছে মুনীর চৌধুরী। তার নাটক ছিল প্রথমত রক্তাক্ত প্রান্তর, এরপর ছিল চিঠি, এরপর আরেকটা নাটক ছিল সেটা হচ্ছে কবর। হ্যাঁ, তাহলে রক্তাক্ত প্রান্তরটা সম্পর্কে আমাদের অবশ্যই জানতে হবে। তারপর চিঠিটা আমাদের অলরেডি আমাদের নাটকের মধ্যে আছে, সেটা জানার বিষয়টা আমাদের তো পড়া হয়ে গেছে অলরেডি। তাহলে এরপর আসতে কবরটাও ভাষা আন্দোলনের সম্পর্কে লেখা একটি নাটক। তাহলে ওনার সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এরপর আরেকজন আমরা নাট্যকার সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা নিতে হবে। প্রশ্ন লিখতে হলে খ বিভাগের জন্য তিনি হলেন মমতাজউদ্দিন আহমদ। তো ওনার হচ্ছে বিখ্যাত যেই নাটকটা আছে সেটা হচ্ছে কি চাহ সংকোচিন। এটার মধ্যে হচ্ছে পাখানাদার বাহিনী কর্তৃক নারী নির্যাতনের যে চিত্রটা ছিল সেটা এখানে উঠে এসেছে। তারপরে আছে ওনার স্বাধীনতা আমার স্বাধীনতা। এই কয়েকটা জিনিস আমাদের থেকে অবশ্যই রাখতে হবে। এরপর আসে আমাদের লাস্ট যে টপিক্সটা আছে, 5 নম্বর টপিক্স, সেটা হচ্ছে প্রবন্ধ। তাহলে প্রবন্ধের মধ্যে আছে আমাদের প্রথমত আবুল ফজল। তিনি ছিলেন আমাদের মুসলিম সাহিত্য সমাজের শিকা পত্রিকার প্রথম প্রতিষ্ঠাতা, বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রতিষ্ঠাতা ছিলেন বা সদস্য ছিলেন আমরা বলতে পারি। এগুলো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে আমরা আগে পড়ে এসেছি। ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার আমরা কিন্তু এগুলো পড়ে ফেলেছি অলরেডি। তাহলে সেখানে আমাদের আবুল ফজলের উনি হলেন বিখ্যাত প্রবন্ধকার, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ওনার সম্পর্কে আমাদের অবশ্যই ধারণা নিতে হবে, উনি কী প্রবন্ধ লিখেছেন আর ওনার লেখনীতে কী কী আছে, কী উঠে এসেছে, এই বিষয়গুলো। তাই এরপরে আসে আমাদের কাছে মোতাহের হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা। এটা হচ্ছে বিখ্যাত একটি প্রবন্ধ। সংস্কৃতির কথার মধ্যে আমাদের কি বিষয়ে কথা বলা হয়েছে, সংস্কৃতি বিষয়ে কথা বলা হয়েছে, এই জিনিসটা আমাদেরকে বোঝানো হয়েছে। তাহলে মোতাহের হোসেন চৌধুরী সম্পর্কে আমরা পড়ব। এরপর আছে আমাদের বাংলা সাহিত্য প্রবন্ধের লেখক আহমদ শরীফের কথা। তিনি একজন গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি, তার সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে অবশ্যই, তার সম্বন্ধে আমাদের জানতে হবে। তাহলে আমাদের এই 3 জন লেখক সম্পর্কে যদি আমরা জানতে পারি, তাহলে প্রবন্ধ পার্টটা আমাদের শেষ হয়ে গেল। ইজিলি একেবারে শেষ করে দিলাম। তা আমার কথা হচ্ছে, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, সামান্য যদি উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আশা করছি আমার ভিডিওটা থেকে অনেকের বিভিন্ন প্রশ্ন কমন আসতে পারে, বা পরীক্ষাটাও সামান্য হলেও পরীক্ষার প্রস্তুতিটা ভালো হতে পারে। ধন্যবাদ।